গুড মর্নিং। আজকে তাহলে আবার আমরা একটা নতুন ক্লাস করব, সেটা হচ্ছে ভূগোলের ক্লাস। এখানে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে পড়ব। এটা পশ্চিমবঙ্গের ভূগোল যেটা, সেটা তোমার হচ্ছে প্রিলি এবং মেন্স এবং অপশনাল পেপার যদি কারো ভূগোল থাকে সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করব যতটা কভার করা যায়। তাহলে দেখে নিই পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে কি কি আছে। তো পশ্চিমবঙ্গের যেটা প্রাকৃতিক ভূগোল সেটা পড়বো। তার মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে তোমার প্রাকৃতিক অঞ্চল, তারপর হচ্ছে জলবায়ু, নদ নদী, মাটি বা মৃত্তিকা এবং সাগর প্রকৃতি। তো প্রথমে আসে কি, যেটা ফিজিক্যাল, তার মধ্যে আসে পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি। তো এটা আজকে আমরা প্রধানত আলোচনা করবো। এবং ভূপ্রকৃতির মধ্যে কি কি আছে? ধরো ভূপ্রকৃতি যেমন ভারতবর্ষেরও খুব বৈচিত্র্যময়। তার উত্তর আছে পর্বতমালা, দক্ষিণে সমুদ্র, মাঝখানে তোমার হচ্ছে উচ্চভূমি, পশ্চিম দিকে মরুভূমি। তেমনি পশ্চিমবঙ্গকে বলা হয় যে মিনিয়েচার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ। এখানেও একই রকমভাবে উত্তর পার্বত্যমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে মালভূমি, এসব দেখা যায়। তো সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি, তাকে ভাগ করা হয় মূলত তিনটে ভাগ। প্রথম আসে উত্তরের পার্বত্য অঞ্চল। তো এই উত্তরের যে পার্বত্য অঞ্চল, তাকে আবার ভাগ করা হয়ে থাকে। উত্তরের পার্বত্য অঞ্চল বলতে কোনটা বোঝায়? উত্তরের পার্বত্য অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গের মোটামুটি ম্যাপ। উত্তরের অংশ বলতে উত্তরের পার্বত্য অংশ হচ্ছে এই এতটা নয়, মানে মোটামুটি এরকম। এটা গেল উত্তরের পার্বত্য অংশ। তো এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এটা হিমালয়ের পার্ট। এই অংশটাকে আবার তোমার হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়। কিরকম? তিস্তা নদী আছে আমরা জানি। তো এই তিস্তা নদীর দুটো দিক, অর্থাৎ তিস্তার বাম দিকের অংশ অর্থাৎ পশ্চিম দিকের অংশ, আর তিস্তার ডান দিকের অংশ অর্থাৎ পূর্ব দিকের অংশ। তো আলোচনার সুবিধার্থে এটাকে দুই ভাগে ভাগ করে আমরা দেখব। এক নম্বর হচ্ছে তিস্তার পশ্চিম দিকের অংশ, তিস্তার পশ্চিম দিক, আর তিস্তার পূর্ব। তো তিস্তার যে পশ্চিম, তার মধ্যে কি আছে বলতো? মূলত দুটো পর্বত শ্রেণী আছে, কি? সিঙ্গালীলা আর হলো দার্জিলিং। এখন এই সিঙ্গালীলা যে পর্বতমালা, সিঙ্গালীলা পর্বতমালার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার নাম হলো সান্দাকফু। এছাড়া আছে ফালুট, সবরগ্রাম ইত্যাদি। আর এই যে দার্জিলিং পর্বতমালা, দার্জিলিং মানে পর্বত শ্রেণী, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঘুম, যেটা সর্বোচ্চ রেল স্টেশনও। এছাড়া আছে টাইগার হিল। এই দুটো হচ্ছে কি পশ্চিমের পর্বত শ্রেণী। আর আমি যদি শৃঙ্গে যাই, তাহলে আমরা দেখছি কি কি শৃঙ্গ আছে উত্তরের পার্বত্য অংশের পশ্চিম অংশে। তাহলে আমরা দেখছি সান্দাকফু, ফালুট, সবরগ্রাম ইত্যাদি। আর হলো এখানে তিস্তার এবার পূর্ব দিকের অংশ আছে। এবার তিস্তার যে পশ্চিম দিকের অংশ, সেটা হচ্ছে তুলনামূলক উঁচু, আর পূর্ব দিকে যে অংশ সেটা হচ্ছে তুলনামূলক নিচু। এবার তিস্তার পূর্ব অংশ বা পূর্ব অংশের পার্বত্য অঞ্চল, এটা গেল পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। এখন এই পূর্বে কতদূর বিস্তৃত? তিস্তা নদী থেকে ওই যে বক্সা জয়ন্তীর পাহাড়, অত দূর অব্দি বিস্তৃত হচ্ছে পূর্ব দিকের অংশ। এটা তুলনামূলক উচ্চতা পশ্চিম দিকের থেকে কম। তো পূর্ব দিকের অংশে আবার গুরুত্বপূর্ণ কিছু পর্বত শ্রেণী আছে। কি কি পর্বত শ্রেণী আছে? পূর্ব দিকে পর্বত যে শ্রেণী, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার দূরবীন দ্বারা। তাছাড়া আছে দূরবীন দ্বারার সাথে সাথে হলো চোলা। আর পর্বত শৃঙ্গ যদি বলি, তাহলে শৃঙ্গর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দূরবীন দ্বারা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ ঋষিলা। এই ঋষিলা ছাড়াও এখানে তোমার আরো কিছু পর্বত শৃঙ্গ আছে, যেমন হচ্ছে রেণীগঙ্গ, তারপরে তোমার হলো ছোট সিংচুলা, সাংচেলি ইত্যাদি। এটা গেল মোটামুটি পার্বত্য অঞ্চলের বর্ণনা। তো আমাদের যে উত্তরের পার্বত্য অঞ্চল, সেটা যদি আমরা তোমার হচ্ছে অবস্থান
অনুযায়ী দেখলাম যে কি উত্তর অংশে মূলত দার্জিলিং জেলার 3টে মহকুমা, অর্থাৎ শিলিগুড়ি মহকুমা বাদ দিয়ে কালিম্পং, কার্শিয়াং আর দার্জিলিং যে মহকুমা, তার মধ্যে এই পর্বত অংশটা বিস্তৃত। এছাড়া আছে আলিপুরদুয়ারের উত্তরের এবং উত্তর পূর্বের কুমারগ্রাম আর কালচিনি যে অংশ, সেটাও এই উত্তরের পার্বত্য অংশের মধ্যে আসে। আর কি দেখলাম, উত্তরের পার্বত্য অঞ্চলকে আবার তিস্তা নদী দুটো ভাগে ভাগ করেছে, পশ্চিম দিকের অংশ আর পূর্ব দিকের অংশ। তিস্তার পশ্চিম দিকটা কি দেখলাম, পশ্চিম দিকটা দেখলাম বেশি উঁচু। এখানে দেখলাম মূল পর্বতশ্রেণী কি কি আছে, সেটা দেখলাম হচ্ছে সিঙ্গালীলা, দার্জিলিং। আর সিঙ্গালীলা পর্বতশ্রেণী যেটা, সেটা আবার কোথায় আছে, সেটা হচ্ছে তোমার মোটামুটি পশ্চিমবঙ্গ নেপাল সীমান্ত বরাবর আছে। আর কি দেখলাম, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর মধ্যে গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলো কি, সেটা দেখলাম যে সান্দাকফু, ফালুট, শবরগ্রাম ইত্যাদি। তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম দার্জিলিং পর্বতশ্রেণী। সেই দার্জিলিং পর্বতশ্রেণীটা কোথায় আছে, সেটা হচ্ছে ওই দক্ষিণের অংশ থেকে ক্রমাগত উত্তরের দিকে গেছে দার্জিলিং পর্বতশ্রেণী। সেটার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কি দেখলাম, ঘুম। তাছাড়া আছে কি টাইগার হিল। আর দেখলাম পশ্চিম অংশ থেকে পশ্চিম অংশের সঙ্গে পূর্ব অংশ, তাহলে তিস্তার পশ্চিম পার হলো বা পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল হলো। এবার পূর্ব দিকের যে অংশ, সেটা দেখলাম পশ্চিমের অংশ থেকে তুলনামূলক কম উঁচু। এখানে কি আছে, এখানে একাধিক পর্বতশ্রেণী আছে। কি কি দেখলাম, দেখলাম দূরবীন দ্বারা আছে, চোলা আছে। আর দেখলাম এখানকার কিছু শৃঙ্গ কি কি, সেটা হচ্ছে তোমার দূরবীন দ্বারা ঋষির এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও আছে ছোট সিঞ্চুলা, সাংচিলি ইত্যাদি পর্বতশৃঙ্গ। তো এই গেল আমার উত্তরের পর্বতমালা। এছাড়া পূর্ব দিকের আর একটা গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী হচ্ছে বক্সা জয়ন্তী। বক্সা জয়ন্তী পাহাড়টাও পূর্ব অংশেই পড়ে। বক্সা জয়ন্তী অবধি হচ্ছে পূর্ব দিকে, তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের বিস্তৃতি। এই গেল আমার উত্তরের পার্বত্য অঞ্চল। এবার আমরা দেখব কি, সেটা হলো পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি তার দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগটা হচ্ছে কি, পশ্চিমের মালভূমি। তো আমাদের পশ্চিম অংশ যেটা পশ্চিমবঙ্গের, সেটা যদি তোমরা দেখো তাহলে দেখবে পশ্চিম দিকে আছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর। তো পুরুলিয়া জেলার সমগ্র পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকের অংশ, বাঁকুড়া, বীরভূম আর পশ্চিম বর্ধমানের পশ্চিম অংশ, এই মিলে মোটামুটি তোমার মালভূমি অংশেরটা পড়ে। তবে মূল যেটা, অর্থাৎ মূল যে মালভূমি অংশ বোঝায়, সেটা হচ্ছে পুরুলিয়ার কিছুটা মেদিনীপুর। আর যেগুলো বললাম যে বীরভূম, বাঁকুড়া ইত্যাদি অংশে কিছুটা যেগুলো ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন, সেখানে তোমার হচ্ছে মালভূমির অংশ বিশেষ দেখা যায়। তাহলে মূল হচ্ছে এটা। এছাড়াও এখানে তোমার হচ্ছে খুব কম করে এরকম ভাবে এটাকে আঁকা যায়। এরপরে আমরা আসছি মালভূমির ভাগ। তো মালভূমি আমরা দেখলাম কি, যে মালভূমি অংশ মানে ছোটনাগপুরের অংশ, তো ছোটনাগপুরের পূর্ব দিকের অংশ। ফলে কি হয়, ক্রমাগত উচ্চতাটা কমে গেছে। তো পশ্চিমবঙ্গে আমরা যখন ক্রমাগত পশ্চিম দিকে এগোই, তখন কি হয়, উচ্চতাটা বাড়ে, মালভূমি মানে বন্ধু প্রকৃতি চোখে পড়ে। এই যে মালভূমি অংশ, তার আবার 3টে ভাগ আছে। কি, একটা হচ্ছে বরাভূম, দ্বিতীয়টা হচ্ছে তোমার বড়ভূমের পরে আসে পুরুলিয়া আর শুশুনিয়া। তো পুরুলিয়া উচ্চভূমি, বড়ভূম উচ্চভূমি, আর 3 নম্বর হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। এবার বড়ভূম উচ্চভূমিতে আসি। বড়ভূম উচ্চভূমিটা কোথায় বলতো, ঠিক মালভূমি অংশ যেটা, তার দক্ষিণ অংশ, অর্থাৎ তোমার হচ্ছে এরকম জায়গায়। এই বড়ভূম অংশটা কি জানো, এটা হলো মেদিনীপুরের যে অংশটুকু আছে, সেটুকুকে মূলত বড়ভূম বলা হয়। এটা বেশ উঁচু নিচু ঢেউ খেলানো। এখানে দেখা যায় কি, তোমার হচ্ছে যেমন বেল পাহাড়ি অঞ্চল, এরকম অঞ্চল। তো বেল পাহাড়ি। আর কি আছে, আর আছে পুরুলিয়ার যে অংশ, সেটা। তো এই অংশে পুরুলিয়ার দেখা যায় বেশ কিছু তোমার হচ্ছে পাহাড় আছে, যেমন অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়। আর অযোধ্যার আবার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। আর এই পাহাড় বা টিলাগুলোকে পুরুলিয়ার স্থানীয় ভাষায় কি বলে, ডুংরি বলে। তো যাই হোক, এটা হচ্ছে পুরুলিয়ার মালভূমি অঞ্চলের অংশ। এবার আমরা আসছি 3 নম্বর। তাহলে হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোন অংশে আছে, তো পুরুলিয়ার অংশে আছে। যদি এমন প্রশ্ন আসবে কিনা জানি না, তবুও মনে রাখো। এবার আছে শুশুনিয়া। শুশুনিয়া হচ্ছে বাঁকুড়া আর বীরভূম
যে জেলা তার পশ্চিম অংশ যে মানে আর কি মালভূমি অংশ সেটুকুকে বলা হয় শুশুনিয়া উচ্চভূমি বা শুশুনিয়া মালভূমি। তো এই শুশুনিয়া উচ্চভূমির মধ্যে আবার তোমার হচ্ছে বাঁকুড়ায় শুশুনিয়া বিহারীনাথ পাহাড় আছে, আর বীরভূমে আছে মামা ভাগ্নে পাহাড়। এই হলো তোমার আমাদের পশ্চিম দিকের যে মালভূমি বা উচ্চভূমি তার মোটামুটি একটা বর্ণনা। এবার আমরা আসবো শেষ অর্থাৎ তৃতীয় নম্বর ভাগে, সেটা হচ্ছে সমভূমি অঞ্চল। তো সমভূমিতে কিরকম, যেহেতু পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলটাই সমতল বা সমভূমির অন্তর্গত, তাই পশ্চিমবঙ্গের এই ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে সমভূমির অংশ বা পরিমাণটাই বেশি। তো এই বিস্তীর্ণ সমভূমি শুরু হচ্ছে কোথা থেকে, একদম উত্তরে হিমালয়ের নিচে বা পাদদেশ থেকে শুরু করে দক্ষিণে বঙ্গোপসাগরের তীর অবধি। তো এই বিস্তীর্ণ সমভূমিটাকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, মূলত 6টা ভাগে। তো আমরা এই ভাগ অনুযায়ী আলোচনাটা করবো। কিরকম, আমরা যেটা বললাম যে এই বিস্তীর্ণ সমভূমি তার আবার ভাগগুলো আছে, যেমন হচ্ছে তোমার প্রথম ভাগ হচ্ছে কি, সেটা হচ্ছে তরাই ও ডুয়ার্সে সমভূমি। তো এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে একেবারে উত্তর অংশে, একদম সমভূমি অংশ যেটা তার উত্তরের অংশটা হচ্ছে তরাই ডুয়ার্স। কোথায় আছে দেখো, এটা হচ্ছে জাস্ট উত্তরের পার্বত্য অঞ্চলের নিচে অর্থাৎ হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলে অবস্থিত। তো এই তরাই ডুয়ার্সের সমভূমি তাহলে আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় আছে, মানে কোন কোন জেলায় আছে, তাই তো। তাহলে এটা হচ্ছে কোথায়, যে শিলিগুড়ি মহকুমা দার্জিলিং জেলার, তাছাড়া জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ বা অধিকাংশ অংশ, এছাড়া আলিপুরদুয়ারের দক্ষিণাংশ আর কুচবিহারের উত্তরের কিছু অংশ মিলে হচ্ছে এই তরাই ডুয়ার্স অঞ্চল। তাহলে এই গেল তরাই ডুয়ার্স অঞ্চল কোথায় কোথায় আছে সেই ডিস্ট্রিক্টগুলো। এবার হচ্ছে কি, এরপরে থাকে যে তরাই অঞ্চলের বৈশিষ্ট্য কি। তো তরাই অঞ্চল, তরাই ডুয়ার্স যে নাম আছে, নাম থেকে বুঝতে পারছো যে তরাই মানে হলো যে স্যাঁতস্যাঁতে অঞ্চল, আর ডুয়ার্স হচ্ছে কি দরজা, মানে ডুয়ার্স থেকে তো আমরা জানি যে ভুটানে যাওয়ার অনেক রাস্তা আছে, তাই ডুয়ার্সটাকে বলা হয় দরজা। এই তরাই ডুয়ার্স যে অঞ্চল তার আলাদা দুটো ভাগ করা যায় এই সমভূমিটা। কিরকম, সেটা হচ্ছে এর মোটামুটি মাঝ বরাবর তিস্তা নদী গেছে, তাই তিস্তার পশ্চিম দিকটা হচ্ছে তরাই আর পূর্ব দিকটা হচ্ছে ডুয়ার্স। এটা গেল এর একটা বৈশিষ্ট্য। আর এই তরাই ডুয়ার্সের মানে যে সমভূমি সেটা তো বললাম যে খুব স্যাঁতস্যাঁতে, এখানে চিরহরিৎ অরণ্য দেখা যায়, আর কি এখানকার যে সমভূমি সেটা নুড়ি পাথরের আধিক্য দেখা যায়। কেন, কারণ হিমালয় থেকে যখন নদীগুলো নিচে এসে বা সমভূমিতে এসে পড়ে তখন কি হয়, পার্বত্য অঞ্চল থেকে বাহিত যে নুড়ি পলিশ, নুড়ি বা মোটা বোল্ডার সেগুলো এসে ওখানে জমা হয়। তাহলে তরাই অঞ্চলে সমভূমি দেখা যাচ্ছে যে কিরকম, অনেকটা হচ্ছে তোমার প্রস্তর খচিত বা নুড়ির আধিক্য দেখা যায়, আর কি এখানে মোটামুটি স্যাঁতস্যাঁতে ধরনের অঞ্চল দেখা যায়। এই হচ্ছে তরাই ডুয়ার্সের সমভূমির ধরন। এরপরে আমরা আসবো দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ অর্থাৎ উত্তরের সমভূমি। উত্তরের যে পুরো সমভূমি অঞ্চল তার মধ্যে এবার উত্তরের সমভূমি আছে তরাই ডুয়ার্সের ঠিক নিচের থেকে শুরু, মানে তরাই ডুয়ার্সের উপরেরটা ঠিক তার নিচে, অর্থাৎ তরাই ডুয়ার্সের দক্ষিণ থেকে শুরু করে একদম গঙ্গা নদীর তীর অবধি মালদা পর্যন্ত হচ্ছে এই উত্তরের সমভূমি। এবারে উত্তরের সমভূমির কোন কোন জেলায় আছে যদি আমরা দেখি, তাহলে দেখবো কি যে জলপাইগুড়ি দক্ষিণাংশ, কুচবিহারের তোমার হচ্ছে দক্ষিণ পশ্চিম অংশ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সম্পূর্ণ মালদা জেলা, এই পুরো অংশটাই হচ্ছে উত্তরের সমভূমি। তার মানে হচ্ছে দুটো দিনাজপুর আর মালদা সম্পূর্ণ, এর বাইরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ইত্যাদি হচ্ছে পার্ট কুচবিহারের। তো এই যে উত্তরের সমভূমি, এটা আবার কি বলতো কয়েকটা ভাগে ভাগ করা যায়, তার কারণ হচ্ছে তাদের মূলত উৎপত্তি। তার আগে একটা কথা বলে রাখি যে উত্তরের যে বিস্তৃত সমভূমি এটা প্রাচীনকালে এখানে বেশ কিছু হ্রদ বা নিম্নভূমি বা জলাভূমি ছিল। তো সেইগুলো কি হচ্ছে কালে ক্রমে উত্তর থেকে যে হিমালয় থেকে আগত নদী তার দ্বারা বাহিত পলি মাটি দ্বারা ভরাট হয়ে এই অঞ্চলের সমভূমি তৈরি হয়েছে। ফলে এই অঞ্চলের সমভূমির অনেক জায়গায় নিম্নভূমি দেখা যায়। তো এই যে হ্রদ ভর্তি হয়ে বা হ্রদ ভরাট হয়ে তৈরি সমভূমি, এইগুলোকে বলা হয় কি তাল। কেন বলে,
কারণ এই যে বললাম যে উত্তরের সমভূমিকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, সেই তার মধ্যে প্রথম ভাগটাই হচ্ছে তাল। তাল কথাটার অর্থই হচ্ছে নিম্নভূমি। তো মানে যে নিম্নভূমিগুলো এখনো এখানে দেখা যায়, মানে ওই হ্রদ ভরাট হওয়ার ফলে যে সমভূমি তৈরি হয়েছে সেগুলোর মধ্যে এখনো কি হয়, কিছু কিছু নিচু অংশ দেখা যায়। সেই নিচু অংশগুলোকে মূলত বলা হয় তাল, যেগুলো উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় দেখা যায়। তাছাড়া কি আছে, আর একটা ভাগ আছে, সেটাকে বলে কি বরেন্দ্র ভূমি। এই বরেন্দ্র ভূমিটা কি? বরেন্দ্র ভূমি হচ্ছে যে এই মালদা আর দক্ষিণ দিনাজপুরের যে পূর্ব দক্ষিণ অংশ, এখানে কি হয় কিছুটা অংশ জুড়ে দেখা যায় কি ঢেউ খালানো প্রান্তর দেখা যায়। তো এই ঢেউ খালানো প্রান্তরটাকে বলা হয় বরেন্দ্র ভূমি। তাহলে কোথায় আছে, সেটা হচ্ছে এই জায়গাটায়, মালদা ও দক্ষিণ দিনাজপুরের পূর্ব দক্ষিণ অংশে। আর আছে কি 3 নম্বরটা কি, সেটা হচ্ছে দিয়ারা। এই দিয়ারাটাকে কাকে বলে? দিয়ারা হচ্ছে এই উত্তরের সমভূমির দক্ষিণ দিকে মালদা জেলার একদম দক্ষিণে গঙ্গা সংলগ্ন অংশ, যেখানে নতুন পলিমাটি দ্বারা তৈরি সমভূমি দেখা যায়, সে তাকে বলা হয় দিয়ারা। অর্থাৎ দিয়ারা হচ্ছে নবীন পলিগঠিত সমভূমি, যেটা কিনা উত্তরের সমভূমির দক্ষিণে মালদা জেলায় গঙ্গা নদীর তীরবর্তী অংশে অবস্থিত। তাহলে এই হলো উত্তরের সমভূমি মোটামুটি 3টে ভাগ। এবার আমরা যাবো পরবর্তী বিভাগে। পরবর্তী বিভাগ যেটা অর্থাৎ 3 নম্বর, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে দেখো 2, 3, অর্থাৎ 3টে হবে আমাদের রাঢ় সমভূমি। তো রাঢ় অঞ্চল আমরা জানি যে রাঢ় হচ্ছে বালুভূমি বা পাথুরে জমি। তো রাঢ় অঞ্চলের সমভূমি হচ্ছে ঠিক পশ্চিম দিকে যে মালভূমি আছে তার পূর্ব প্রান্তে বা তার সংলগ্ন যে মানে উচ্চভূমি থেকে ক্রমাগত দক্ষিণ পূর্বে ঢালু হয়ে যাওয়া যে সমভূমি, সেটাই হচ্ছে রাঢ় সমভূমি। কোথায় আছে, কোন কোন জেলায়? এটা হচ্ছে তোমার মূলত সম্পূর্ণ বীরভূম, সম্পূর্ণ বাঁকুড়া, আর কি, আর হচ্ছে পশ্চিম বর্ধমানের প্রায় সম্পূর্ণ, মুর্শিদাবাদের পশ্চিম অংশ, পশ্চিম মেদিনীপুরের পশ্চিম অংশ ইত্যাদি, এটাই নিয়ে মূলত রাঢ় সমভূমি তৈরি। অর্থাৎ 2টো ডিস্ট্রিক্ট মূলত বীরভূম বাঁকুড়া সম্পূর্ণ, বাকি ডিস্ট্রিক্টের মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরের পশ্চিম আর বর্ধমানের হচ্ছে তোমার পূর্ব দিক, পশ্চিম বর্ধমানের পূর্ব দিক আর পূর্ব বর্ধমানের পশ্চিম দিক নিয়ে এর রাঢ় সমভূমি তৈরি। রাঢ় সমভূমি যেহেতু ছোটনাগপুর অঞ্চল তার ঠিক পাশেই, তাই রাঢ় সমভূমি ক্রমাগত উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ঢালু, এবং যত পশ্চিম দিকে যাওয়া যায় তত কি হয়, মালভূমি বা বন্ধুরতার পরিমাণ বেশি দেখা যায় বা ঢেউ খালানোর প্রান্ত দেখা যায়। তো এই রাঢ় সমভূমি যেটা, সেটা তৈরি হলো কি করে? আমরা জানি এখান থেকে অনেক নদী এসছে, কোন দিকে, সেটা হলো মালভূমি অঞ্চল থেকে, যেমন হচ্ছে তোমার মৌরাক্ষী এসছে, অজয় এসছে। তো এগুলো এসে এরকম ভাবে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। তো তাদের দ্বারা যে বাহিত পলিমা বা তোমার হচ্ছে পাথর, যেগুলো ঝাড়খণ্ড থেকে এইসব নদীগুলো তাদের সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে এসছে, সেগুলোকে এই উচ্চভূমির পরে এসে এখানে সঞ্চয় করে যে সমভূমি তৈরি করেছে, সেটাই হচ্ছে রাঢ় সমভূমি। অর্থাৎ রাঢ় সমভূমির উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর থেকে আগত নদী দ্বারা বাহিত পলিমাটি সঞ্চয় হওয়ার ফলে। তো এই রাঢ় সমভূমির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে তোমার এই অঞ্চলের সমভূমি হচ্ছে একটু পাথুরে বা এবড়ো খেবড়ো এরকম ধরনের। আর এখানে কিরকম চাষটাস হয়, রাঢ় সমভূমিতে ধরো মোটামুটি কি হয়, একটু বেশি ভালো জলসেচ ইত্যাদি দিয়ে মোটামুটি চাষবাস করা যায়। এর বাইরে কি আছে? এর বাইরে তোমার হচ্ছে 4 নম্বর বিভাগ আছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি বদ্বীপ সমভূমি। এই যে বদ্বীপ সমভূমি, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সমভূমির মধ্যে সব থেকে বেশি বড় বলতে পারো। কোথায় কোথায় আছে, কোন কোন জেলা দেখে নিই, সেটা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, তোমার পূর্ব বর্ধমানের কিছুটা পার্ট, তার হচ্ছে এখানে তোমার পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ ইত্যাদি নিয়েই হলো এই বদ্বীপ সমভূমি তৈরি। এই বদ্বীপ সমভূমিটা কিরকম ভাবে তৈরি হয়েছে? গঙ্গা নদী এবং পদ্মা নদী, অর্থাৎ গঙ্গার 2টো শাখা নদী, তাদের উপনদী সবার মানে মিলিত ভাবে এই অংশটা তৈরি করেছে। তো এই অংশটাকে দেখা গেল যে অনেকটা বদ্বীপের মধ্যে কিরকম, সেটা হলো যে এখানে ভাগীরথী আছে, এখানে
পদ্মা আছে তার মধ্যবর্তী অংশটা ভাগীরথীর পার্শ্ববর্তী অর্থাৎ পশ্চিম পাড়ের কিছুটা অংশ নিয়ে এই অংশটা তৈরি। এই অংশের কিছুটা তোমার আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে, বাকিটা হচ্ছে বাংলাদেশে। তো এই যে বদ্বীপ সমভূমি, এটার আবার ভাগ করা যায় কিরকম, বদ্বীপের গঠন প্রক্রিয়া কতটা হয়েছে তার উপর নির্ভর করে, বা বদ্বীপের বয়স বা বয়সের উপর নির্ভর করে। এখানে তিনটা ভাগ আছে। প্রথমটা কি, প্রথমটাই হচ্ছে মৃত বদ্বীপ। তো মৃত যে অংশটা সেটা হচ্ছে বদ্বীপের উত্তর অংশ, অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ, এই অংশটা হচ্ছে মৃত। কিরকম, কারণ এই অংশে কি বলতো যে বদ্বীপ গঠনের যে প্রক্রিয়া সেটা শেষ, ফলে এটাকে বলছে মৃত বদ্বীপ। এরপরে আছে দ্বিতীয়ত, পরিণতটা ঠিক মৃতর পরে আসছে। কিরকম, সেটা হচ্ছে একদম যে বদ্বীপ এরিয়া তার উত্তরের মৃত অংশের পরে যে জেলাগুলো, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, পাট অফ হুগলি, হাওড়া, এই অংশগুলোতে কি বদ্বীপ গঠনের কাজটা প্রায় শেষ, কোথাও কোথাও হয়তো এখনো চলছে কিন্তু প্রায় শেষের দিকে। এই জন্য এই অংশের নাম হচ্ছে পরিণত বদ্বীপ সমভূমি বা পরিণত বদ্বীপ। আর তৃতীয় ভাগটাই হচ্ছে সক্রিয়, মানে যেসব অঞ্চলে এখনো তোমার বদ্বীপ গঠন চলছে সেটাই হচ্ছে সক্রিয়। সেটা কোথায়, সেটাই দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ার দক্ষিণ পূর্বাংশের, উত্তর চব্বিশ পরগনার দক্ষিণাংশের কিছু কিছু অঞ্চলে। সেখানে এখনো অবধি যেহেতু বদ্বীপ গঠনের প্রক্রিয়া চলছে, তাই বলা হয় সক্রিয় বদ্বীপ সমভূমি বা সক্রিয় বদ্বীপ অঞ্চল। এই হলো আমার মোটামুটি বদ্বীপ সমভূমির বর্ণনা। এর পুরো যে এরিয়াটা বা পুরো যে অঞ্চলটা, সেটার বেশিরভাগটাই নবীন পলি গঠিত বা হচ্ছে উর্বর পলি দ্বারা তৈরি। এরপর আমরা আসবো 4 নম্বর ভাগ বা তোমার সমভূমি সুন্দরবন অঞ্চলে। এখানে দেখানো সুন্দরবন অঞ্চল হচ্ছে এটা ভাগে আমরা আসছি, সেটা হচ্ছে সুন্দরবন, সুন্দরবনের সমভূমি বা সুন্দরবন অঞ্চল। এই সুন্দরবন অঞ্চলটা কোথায়, এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলা, তার দক্ষিণ পূর্ব অংশের 15টা থানা নিয়ে গঠিত হচ্ছে এই অংশ। অর্থাৎ কোথায় আছে, দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব অংশে। এবার হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। এখানে কি সুন্দরবনের সমভূমি কেন বলো না, এখানে ওই তোমার হলো সুন্দরবন এরিয়া, আর এখানে কি হচ্ছে, এখানে যে বিভিন্ন গঙ্গার শাখা নদীগুলো আছে, বিশেষ করে মাতলা, গোসাবা ইত্যাদি, সেগুলো জোয়ারের জলে পুষ্ট হয় এবং তার ফলে কি হয়, এখানে আস্তে আস্তে কি হচ্ছে, এই লবণাক্ত একটা মৃত্তিকা এবং অনেকগুলো শাখা প্রশাখা যুক্ত নদী থাকার ফলে এবং নদীগুলো বেশিরভাগ ক্ষেত্রে খাল দ্বারা সংযোগ হওয়ার ফলে কি হয়, পুরো জালের মতন একটা আকার ধারণ করে। তো এই অংশটা কি, ওই সমভূমিটা হচ্ছে তোমার নদী দ্বারা বিভক্ত, মানে অনেকটা দ্বীপ, অনেকগুলো দ্বীপের সমষ্টি বলা যায়। যেমন তোমার হচ্ছে ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ ইত্যাদি বড় বড় দ্বীপ আছে, সেইগুলো নিয়েই হচ্ছে সুন্দরবনের সমভূমি তৈরি। আর এই সমভূমি কীরকম, এই সমভূমি হচ্ছে লবণাক্ত প্রকৃতির, কারণ এই সমভূমির বেশিরভাগ অঞ্চলটাই তোমার জোয়ারের জল দ্বারা প্রভাবিত হয় বা জোয়ারের জলে পুষ্ট নদী দ্বারা, জোয়ার ভাটার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এবার হচ্ছে কি শেষের ভাগ, অর্থাৎ 6 নম্বর, সেটা কি, সেটা হচ্ছে তোমার উপকূলের সমভূমি। তো এই যে উপকূলের সমভূমি, সেই উপকূলের সমভূমিটা কোথায় দেখা যায়, সেটা মূলত দেখা যায় আমাদের যে পূর্ব মেদিনীপুর আছে, পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার তোমার হচ্ছে সাগরের তীরবর্তী অংশে। তাহলে পূর্ব মেদিনীপুর পুরে কোথায় একটা মাত্র মহকুমা, সেটা হচ্ছে কাঁথি। এই কাঁথি মহকুমার সাগর তীরবর্তী যে অংশ বা অঞ্চল, সেখানে দেখা যায় কি উপকূলের সমভূমি। আর এই উপকূলের সমভূমি তৈরি হয়েছে কি করে, এটা মূলত তৈরি হয়েছে বায়ু সঞ্চয় কার্য এবং সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে। তার জন্য কি হয়েছে, উপকূলের সমান্তরালে অবস্থিত একটা অংশ দেখা গেছে যে এক সমভূমি তৈরি হয়েছে। এই সমভূমিটাই হচ্ছে উপকূলীয় সমভূমি বা উপকূলের সমভূমি। এই সমভূমি কিরকম, এই সমভূমিতে আবার মাঝে মধ্যে উঁচু বালির ঢিপি বা বালিয়াড়ি দেখা যায়, যেমন যেমন হচ্ছে তোমার দীঘা বালিয়াড়ি বা তোমার হচ্ছে কাঁথি বালিয়াড়ি ইত্যাদি। এই হলো উপকূলের সমভূমি। তাহলে মোটামুটি আমরা দেখছি কি, যে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলকে তো প্রথম বা প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়ই, তারপরে যে সমভূমি অংশ আছে তাকে আবার
6টা ছোট ছোট ভাগে ভাগ করা যায়। এটা গেল মোটামুটি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির বিভাগ বা শ্রেণী। আজকে তাহলে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।